আমি প্রায় 3টা থেকে ধরেন 7টা পর্যন্ত ছিলাম, 7টা পর্যন্ত। এবং আমি আশা করেছিলাম যে আমাদের উপাচার্য স্যার একটু কথা বলবে বা ডাকা। আমি বারবার অফিসকে বলতেছিলাম যে আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই, আমার প্রমোশন লাগবে না, আমি একটু তার সাথে কথা বলতে চাই। কিন্তু সেটা কিন্তু সে আমার সাথে কথা না বলে আমার চলে গেছে অন্য দরজা দিয়ে। ডক্টর কুশল বরণ চক্রবর্তী, আপনার কাছে আপনি সর্বশেষ ভিকটিম এবং আপনি খুব দৃঢ় ভূমিকা রেখেছেন, আপনার সাহসের তারিফ আমি করছি, কিন্তু আমি জানতে চাই যে সেদিন কি আসলে ঘটেছিল। আচ্ছা, ধন্যবাদ আপনি জানতে চাওয়ার জন্য। বাংলাদেশের যে অবস্থা, সেখানে তো আসলে কেউ জানতেও চায় না। সেখানে একটা ন্যারেটিভ সাজিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয় যে অমুকে অমুকে করছে, তার নামে একটা হাউ মাউ কাউ করতে হবে, করলে ওটা ওটা জায়েজ হয়ে যায়। ধরেন বাংলাদেশের মতন দেশে, একটা জনবহুল দেশে, সেখানে তো 50 জন লোক জোগাড় করা তো এমন কোনো বিষয় না। সেখানে আমরা দেখছি যে 50 জন লোক জোগাড় করতে পারলেই, তারা হাউমাউ করতে পারলে যে কোনো অসাধ্য আপনি করে ফেলবেন। তো এই যে বিষয়গুলো আপনি এই আম, আমি আমি যে ওই দিন যখন 4 তারিখে ভাই, এমনি দেখুন আমার 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 যে বহু আগেই, মানে গত সরকারের আমলেই কিন্তু আমার প্রমোশন পাওয়ার কথা ছিল। আমি অ্যাপ্লিকেশনটা ওই সরকারের আমলে ওই সময় করা, অনেক আগে করা। তো সেইটা দীর্ঘায়িত হয়ে এই পর্যন্ত এসেছে, যা ডেট দিয়েছে। ডেট দেওয়ার পরে এটা আমার একটা স্বাভাবিক, আমার একটা প্রাপ্য, যে আমার শিক্ষক হিসাবে যে আমার আমার জন্য আমার যে যে অধিকার, যে আমি প্রমোশন, এটা আমার একটা স্বাভাবিক তা আমি ওই দিন যখন আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম, 12টার দিকে আমাকে কয়েকজন ফোন করে যে স্যার, এই আমার দেশ একটা নিউজ করেছে যে এরকম হত্যা মামলার এরকম আসামি কুশল, এরকম তার বোর্ড এরকম করে একটা উস্কানিমূলক, এবং সেটা কিছু পোলাপান এবং যারা করছে তারা কিছু একেবারে সুনির্দিষ্ট মতাদর্শের সাথে যুক্ত। এবং তারা তাদের মতাদর্শটা আপনি বুঝতে পারছেন যে যারা এই মব করেছে তাদের মতাদর্শ কি। এখন তো মানে বাংলাদেশের যে অবস্থা, আপনি ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারবেন না, আপনি নামও ধরতে পারবেন না। হ্যাঁ, আপনাকে যদি আপনি কিছু বলতে চান, তাও আপনাকে আকার ইঙ্গিতে পরিভাষে আপনি অনেক কিছু অনেক বলতে হবে। তো এরা এরকম ভাবে হুলস্থুল, তখনই আমার মনে হলো যে সন্দেহ হলো যে এখানে বোধহয় কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি তখন ভাবলাম যে একটা প্রমোশনের মতো একটা স্বাভাবিক বিষয়, সেখানেও যদি এরকম এত ষড়যন্ত্র বিষয় থাকে, তো আমি একটু আগে আগে গেলাম। আমি 2:45টার দিকে আমি বিসি অফিসে ওখানে গেলাম। যাওয়ার পরে আমি বিসি অফিসের পাশে ইঞ্জিনিয়ার ডাকলাম, পরে দেখলাম যে গোল হয়ে এরকম এই এই হাউ মাউ কাউ এগুলো করতেছে, চিৎকার চেঁচামেচি হাউ মাউ। তখন আমি আমি ভাবলাম যে এর মধ্যে আমি আমার চেয়ারম্যানকে ফোন দিলাম ডিপার্টমেন্টে, যে কি করণীয়। আহ, মানে সেও তাকে, যে আমি আমি তখন তাকেই বললাম যে আপনি একটু পারলে একটু আসেন, মানে তাকে আমি রিকোয়েস্ট করে আমি নিয়ে আসি যে আপনি একটু আসেন। হ্যাঁ, তো এর মধ্যেই আমি দেখতেছি যে মানে নিচে এরকম অবস্থা। আমি তখন আমার আমার মনে হলো যে যে সিচুয়েশন, আমি তখন ভিসি স্যারকে, ইয়াহিয়া স্যারকে বারবার ফোন দিচ্ছিলাম। এবং তারপরে আমি প্রভিসি স্যার কামাল উদ্দিন স্যার, তাকেও কল দিচ্ছিলাম বারবার, তাদের কল দিয়ে যাচ্ছি, তারা ফোন রিসিভ করছেন। এবং তারপরে আমি মানে প্রক্টরকে কল দিলাম। প্রক্টরকে কল দেওয়ার পরে প্রক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর একজন ধরলো, বললো আচ্ছা স্যার আমরা দেখতেছি। কিন্তু এরকম দেখতেছি যে নিচে রেজিস্টার বিল্ডিং এর নিচে মানে একেবারে এমন অবস্থা শুরু করছে, এমন কথাবার্তা, এত অশ্রাব্য কথাবার্তা, অসভ্য, মানে যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে যায় না, মানে খুবই অশোভন বিষয়গুলো। তো ওরকম একটা, যখন আমি এরকম দেখলাম যে এরকম হচ্ছে, তখন আমি যে ওই নিচ থেকে আমি, আমার মনে হলো যে আমি তাহলে, মানে আপনি নিচে, কিন্তু আপনি চিন্তা করেন নিচে আমি ওখানে আছি, নিচে আমার জন্য সেটা কতটা নিরাপদ। আপনি এরকম একটা সিচুয়েশনে, তখন আমি সাহস করে আমি ততক্ষণ সিএনজিতে বসেছিলাম। পরে আমি সিএনজিতে নেমে ওদের সামনে দিয়ে আমি উপরে উঠি। এই উপরে উঠি, অনেকে আমার পিছে পিছেও আসা শুরু করে। তো আমার আমার যেহেতু আমাকে নিয়ে এই মব চলতেছে, আমার পিছে পিছে আসতেছে, সবকিছু মিলে, বা এটা তো আমি তাদের টার্গেট, তখন আমার আমার মাথায় একটাই কাজ করলো যে আমি তাহলে আমার সবার আগে আমি উপাচার্যকে বিষয়টা জানাইতে হবে, সে আমাদের অভিভাবক। আর মানে ভাইবার টাইম তো হয়েই গেছে। তা আমি সবার আগে আমি উপাচার্যের রুমেই যাই। উপাচার্যের রুমে যেয়ে দেখি যে আলোচনা হইতেছে। তখন আমি আলোচনা হইতে, ওর মধ্যে একজন জিজ্ঞেস করে যে আপনি কে। তখন আমি বলছি আমি কুশল বরণ। হ্যাঁ, কি ওজন, বলছি পরে এরা সবাই আমার দিকে তাকাইছে। তারপরে আমি বলে হ্যাঁ এরকম চিৎকার তখন আমি বলছি স্যার এই যে যে আলোচনা হচ্ছে, ঠিক আছে, এরা এরা কি বলতে চায় শোনেন, আমার কথাও শোনেন। আমাকে নিয়ে যেহেতু এরা আলোচনা করছে, আমি আমার 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 কথা আমি বলতে চাই।
এখানে যে এরা যা বলতেছে এগুলো সব মিথ্যা, প্রপাগান্ডা, ষড়যন্ত্রমূলক। এরা আমাদের মানে এই বিষয়গুলো আপনি একসাথে তখন ওই সময় এরপরে কি করেছে আপনি দেখেছেন। ওরা যে যেই আচরণ করেছে, যা করেছে সেগুলো তো আপনার, এবং এবং তারপরে ভিসি অফিসের একজন এসে আমাকে ভিসি অফিসের পাশের একটা রুমে নিয়ে বসায়। সেখানেই কিন্তু এই পুরো সময়টা ওখানে প্রায় ভিসি অফিসের পাশের রুমে আমি ছিলাম। এবং তারা কি করছে গর্বের সাথে, এই যে যে এই আচরণটা তারা করছে, করার পরে গর্বের সাথে তারাই এই ভিডিও গুলো কিন্তু আপলোড দিয়ে গর্বের সাথে এগুলো, আপনি ভাবুন যে শিক্ষককে নাজেহাল করে তারা সেগুলো আপলোড দিয়ে, মানে কি তাদের মানসিকতা। আর আপনি যে বলবেন যে এরা পুরো, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংঘবদ্ধ ভাবে হয়েছে এটা বলতে রাজি না। আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট কিছু মতাদর্শের ব্যক্তিরা এটা করেছে। আজকে যদি এটা যদি সাধারণ ছাত্রদের হইতো তাহলে তো আমার ডিপার্টমেন্টও 500 স্টুডেন্ট আছে, 500 স্টুডেন্টের মধ্যে 5 জন স্টুডেন্টও তো ওদের সাথে থাকার কথা ছিল। তাহলে সেটা তো না, সেটা তো, অর্থাৎ তারা সুনির্দিষ্ট মতাদর্শের অ্যাসাইনমেন্ট নিয়ে এসে তারা এই কাজগুলো করছে। আপনি বলুন, আপনি সুনির্দিষ্ট মতাদর্শের বলছেন, এটা তো আমরা বিভিন্ন পত্র পত্রিকায়, প্রথম আলো নিউজ আমি দেখালাম আপনাকে, দেখেছি ওখানে তো জামাতি ইসলামের শিবিরের নেতারা সেখানে যুক্ত ছিল, তারা সেখানে উপস্থিত থেকে এই মবটি ঘটিয়েছে এবং তারাই বলেছে যে উপাচার্যকে বলেছে যে আমরা আপনাকে বসিয়েছি এবং আমাদের কথা আপনাকে শুনতে হবে, আপনি নিজের যোগ্যতায় উপাচার্য হননি। এই তো তারা তো জামাত শিবিরের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এটি তো বলতে হবে। এখন আর তো চুপ করে থাকার বিষয় নেই, একটি নির্দিষ্ট মতাদর্শের বলে তাদেরকে ছাড় দেওয়ার কি আছে আর। জনাব জনাব যে কথাটা আপনি বলতে পারেন সেটা কুশলের মুখ দিয়ে বলানো ঠিক না। এটা আপনি বলতে পারেন, আমি বলতে পারি জি না, সেটা আসলে হ্যাঁ, যেহেতু বিপন্ন তিনি, আর তার জায়গা থেকে আমার মনে হচ্ছে সুলতানা একজন তার জায়গা থেকে তিনি একজন গবেষক, তিনি একজন শ্রদ্ধেয় শিক্ষক, তিনি কখনোই রাজনৈতিক কোনো ব্যক্তি না, তিনি কখনোই কোনো নির্দিষ্ট মতাদর্শ ধারণ করেন না। হ্যাঁ, যে কারণে তিনি বলছেন যে ওখানে হচ্ছে গিয়ে সুনির্দিষ্ট মতাদর্শ, তিনি সব ছাত্রকে ভালোবাসেন, স্নেহ করেন, এই কারণে তিনি সে নামটা বলছেন না। যা হোক, এই জায়গাটা মানে ওনার আর কিছু আমরা একটু শুনতে চাই, যে আর কিছু আপনারা যদি আমি বলি, ওরা যে কথাগুলো ছড়িয়েছে দেখুন প্রত্যেকটার জবাব আছে, ওরা সব মিথ্যাচার করেছে যা যা বলে। যেমন আপনি দেখুন যে তারা বলেছে কি যে এই ওই যে মামলা, এনামুলের যে মামলাটা, আপনাদের আমি সেই কপিগুলো আপনাদের মানে দেখাতে পারি যে যেই মামলার নামে যেটা হয়েছে তার মধ্যে কোনো আলিফ হত্যার বিষয় নেই। অর্থাৎ বলতেছে মামলার বাদী কি এনামুল, আর সেখানে আলিফ হত্যা। এবং এই মামলাটি আপনি জানেন যে শাহবাগে এই চিন্ময় বাবুর আন্দোলন পরবর্তী শাহবাগে আমার উপর হামলা হয়, আমি সেইখানে আমার উপর মানে আমার পিছে কিন্তু প্রচুর ক্ষত, এগুলো বিভিন্ন নিউজে আসছে এবং সবাই দেখছে, এবং এটা একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানেও বলা হয়েছে, এগুলো সব নিউজে আপনি গুগল সার্চ দিলেও আপনি দেখতে পাবেন। সেই 25 তারিখ আমি আহত হইয়া প্রায় 15-20 দিন ঢাকায় থেকে, আমি কিন্তু ঢাকা থেকে বোধহয় এরকম প্রায় 20 দিন পরে আমি এসেছি, এসে এই সময়টা আমি পুরো মেডিকেল লিভে ছিলাম, এসে জয়েন করছি। তাহলে আমি যেই সময় আমি ঢাকায় আমার উপর আহত হয়, যে উপর আমার আক্রমণ হয়, আমার উপর এই হয়, ওই সময় ঠিক ওর পরের দিন আহত অবস্থায় আমি কি করি, আবার ঢাকা থেকে চট্টগ্রামে এসে এই ভাঙচুর এগুলো করি। তাহলে এগুলো যে একটা মিথ্যা মামলা, এর সবচেয়ে বড় দৃষ্টান্ত তো আমি নিজে, যে কিভাবে তারা তাদের মতাদর্শের সাথে একটু অপছন্দ কিছু হইলেই তাকে ট্যাগিং দিয়ে দিচ্ছে ফ্যাসিবাদের দোসর, তাকে এইটা তাকে সেইটা। হ্যাঁ, আমাকে বলতেছে যে আমি এই জুলাই বিপ্লব এগুলোর এদের বিরোধিতা করে কি লিখছি না, আমি এদের মানে আমরা তো জানি যে, অর্থাৎ আমরা ওই ছোটবেলা থেকে এই কথাটা আমার জ্যাঠা বলতে, যে হুজুরের সামনে গেল, হুজুর বলতে আমি বলতেছি ক্ষমতাবান ব্যক্তি, যে সেই ক্ষমতাবান ব্যক্তির সামনে গেলেও বিপদ, বলবে যে এই যে আমার সামনে সামনে যায়, আর পেছনে গেলে বলবে যে আমার ছায়া মারায়। তা আমাদের যেহেতু সবকিছুতে আমরা সংখ্যালঘু, আমাদের সবকিছুতেই প্রবলেম, এই কারণে আপনি দেখবেন জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমি কোনো পোস্ট করি নাই, কারণ করি নাই, যেটা করবো সেখানেও তারা খুঁজে বের আমি নাকি সেখানে রাজাকারের বিরুদ্ধে বলছে। আরে বাবা, যদি রাজাকারের বিরুদ্ধে বলেও থাকে আমি আমাদের, তাহলে তো আমি মানে অযৌক্তিক কি বলছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবার, আমার নিজের বাড়িটা পুরো পোড়ায় দেওয়া হয়েছিল, আমার নিজের মামা বাড়ি পোড়ায় দিয়েছিল, আমার যে মেশো ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মানে যে শিল্পী মনোরঞ্জন ঘোষাল, তার 2 ভাইকে এরা এই রাজাকার এদের মাধ্যমে সে মারা যায়। এবং আমাদের
এই রাজাকারদের কারণে আমরা যেভাবে পারিবারিক ভাবে ভিকটিম হয়েছি, আজকে আমাদের ঢাকেশ্বরী মন্দির পোড়ায় দিছে রাজাকাররা, আমার চট্টেশ্বরী মন্দির পোড়ায় দিছে রাজাকাররা, আমার প্রত্যেকটা জেলায় যে বড় বড় মন্দির সব এই রাজাকাররা পাকিস্তানি বাহিনীর সাথে সহযোগী হইয়া তারা এগুলো, রমনা মন্দির পোড়ায় দিছে রাজাকাররা। তাহলে সেই আমি যদি একজন সংখ্যালঘু হিন্দু আমি রাজাকার বিরোধী হই, তাহলে আমি তো বিরোধী হবই, হতেই পারি বা হবই, কারণ আমি এটার আমি সরাসরি ভিকটিম হয়েছি। তাহলে আমি ভিকটিম হয়েছি, আমি এটা বলা যাবে না, বুঝছেন? রাজাকারের বিরুদ্ধে বললেও সেখানেও প্রবলেম। মানে এই যে তারা একটা একটা ইয়া বানানো, একটা ন্যারেটিভ সাজাইছে, সেই ন্যারেটিভের বাইরে আপনি গেছেন মানে আপনার মামলা দিয়ে দেবে। দেখা যায় যে আপনার এখানে কথা বলতেছি, আমাকে কালকে মামলা ধরাই দিবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা আসলে কি বলবো, মানে খুবই দুঃখজনক একটা বিষয়। এবং আপনি আপনি দেখুন যে এই যে এই চিন্ময়বাবুর এগুলোতে, সেখানে এখানে এই যে মামলার এবং এরা বলে বেড়াইছে যে আমার নামে মামলা আছে, পরে যখন বিভিন্ন ভাবে জানছে যে না মামলা এগুলো নাই, এখন কিন্তু তারা এখন কি করতে পারে, তারা ওই যে চিন্ময়বাবুর যে অনেকগুলো মামলা খালি আছে যেগুলোতে দেখা যায় ওখানে কোনো জায়গায় আমরা ওখানে তো সব নামগুলো অজ্ঞাত দিয়ে রাখছে, সেখানে দিয়ে দিতে পারে। আমি ওই সময় আমি চট্টগ্রামেই ছিলাম না, তারপরেও দিয়ে দিতে পারে, কারণ আমি দেখতেছি যে এখানে বিবেকের কোনো বালাই দেখতে পাচ্ছি না, মানবিক। আজকে দেখেন আমি আসলে আমি মনে করি যে আমি আমার কলিগ বা আমার সবকিছু থেকে আমি, যেমন প্রশাসন সবকিছু থেকে আমি আরো বেশি মানবিক আচরণ, যেমন এই ঘটনাটার পরে আমি এই পুরো এতটা 2 দিন চলে গেল, আমি বিশ্ববিদ্যালয় থেকেও কেউ আমারে ফোন করে নাই, আর প্রশাসন থেকেও ফোন করে নাই, ভাই আপনি কেমন আছেন। মনে হচ্ছে যে এই ছাত্ররা এরকম করাটা এটা আমাদের স্বাভাবিক। মনে হচ্ছে যে আমি মানে আপনি জানেন যে ওই দিন ঘটনার পরে আমার এত কষ্ট লাগতেছিল যে আমার মনে হচ্ছিল যে আসলে আমি এই দেশে বোধহয় আমি দ্বিতীয় না, আগে মনে করতাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এখন মনে হচ্ছে আমি চতুর্থ শ্রেণীর নাগরিক। হ্যাঁ, আপনি আমাদের আত্মীয় স্বজন কিন্তু অনেকেই আমাদের ওই সময় ভারত চলে গেছে বিভিন্ন সময়, কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল এবং আমাদের পরিবারটা প্রচন্ড একটা আদর্শিক পরিবেশে আমরা বড় হয়েছি। আমরা কখনো আমাদের কোনো আত্মীয় স্বজনকে, আমার কাছের আত্মীয় জনকে ভারতে যেতে দেয়নি। কিন্তু ওই দিন আমার মানে এত কষ্ট লাগতেছিল, আমার মানে মনে হচ্ছিল যে হায় রে, এইভাবে একটা রাস্তার একটা টোকাই, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর একটা টোকাই যতটা সম্মান, সেই সম্মান বোধহয় আমার নাই। মানে এটা আমার মানে আমার চোখে জল চলে আসতেছিল যে আমার ক্যাম্পাসে আমার মানে ছাত্র নামধারী কিছুদের জন্য আমার চোখে জল চলে আসতেছে, এবং তারা যে সমস্ত পোস্ট করতেছে, বলতেছে, লিখতেছে, মানে ভাবা যায় না। তাদের যদি কোনো কিছু আপত্তি থাকে তারা আমাদের সাথে কথা বলতে পারে, তারা কি পারতো, তারা আমার নিয়ে তারা আপত্তি আছে, তারা অভিযোগ জানাইতে পারতো, আমরা প্রক্টর অফিসে ডাকাতে পারতো, আমরা কথা বলতে পারতাম। একটা সুস্থ যে ইয়াগুলোতে এই যে আচরণটা করেছে, আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পদার্থ বিজ্ঞানের এক শিক্ষক লিখেছে যে এরকম যদি করে কোনো বিশ্ববিদ্যালয়তে, তাহলে সেখানে ভদ্র ঘরের এরা তারা মানে পড়তে তারা কি করে পাঠাবে। তাহলে এই যে আচরণ, এটা বিশ্ববিদ্যালয় আজকে ভিসি কে যেভাবে অপমান, ভিসি স্যারকে আজকে ভিসি স্যারকে বলছে তার যোগ্যতা নেই, কিন্তু আপনি জানেন যে ভিসি স্যারের যে পাবলিকেশন, বাংলাদেশে কিন্তু খুব কম ভিসির এত পাবলিকেশন আছে, তার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন খুব ভালো। আপনি যদি দেখেন তার উনি মানুষ হিসাবে ভালো, আমি বলবো তার সাথে আমার কথা বলার সুযোগ হয়নি, কখনো ওরকম ভাবে কথা বলা হয়নি, কিন্তু আমি যতদূর জানি যে উনি অনেক মানুষ হিসেবে অনেক ভালো। তাহলে তারও বলতেছে যে আপনার কোনো যোগ্যতা নাই, আপনাকে আমরা বানাইছি। তাহলে এই যে ছাত্রটা আমরা আমরা যখন পড়েছি, আমরা ভিসি কেন, আমরা আমাদের কোন একজন শিক্ষক হাউস টিউটরকে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে আমি চিন্তাও করতে পারি না যে আমার জগন্নাথ হলে একটা হাউস টিউটর সে আমার সাথে খারাপ ব্যবহার করলেও তার সাথে এরকম এই আচরণ করব। কিন্তু এই যে যেটা হচ্ছে, এটা পুরোটা ছাত্র শিক্ষকের সম্পর্কগুলো মানে চিরতরে একটা নষ্ট হয়ে একটা ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি জানি না এই ক্ষত কবে ইয়া হবে, রিমুভ হবে। মানে ছাত্র শিক্ষকের সম্পর্কটা পুরো মানে এটা শুধু এখানে না, সমস্ত জায়গায় আমি দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর কুশল বরণ চক্রবর্তী, আমার বোধহয় আমি আপনার কষ্টটা লাঘব তো করতে পারবো না, কিন্তু আমি আমার অন্তরে ধারণ করতে পারছি, বুঝতে পেরেছেন? মানে আমাদের দেশটা তো এরকম ছিল না। আমরাও তো হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বড় হয়েছি, বেড়ে উঠেছি, একসঙ্গে কাজ করেছি, কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। এখন সেই কারণে আপনার পেইনটা, আমি কষ্টটা বুঝতে পারছি। আপনি যেটা বললেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের কেউই আপনার সঙ্গে যোগাযোগ করেনি, উপরন্তু তো আমি তো বরং খবরে দেখলাম যারা এই মব ঘটিয়েছে মানে মানে বলা হচ্ছে যে তাদেরকে ক্ষমা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আপনার আপগ্রেডেশন বোর্ড বাতিল করে দিয়েছে। এগুলো কি সত্য নাকি? আমার এখন আমি বলি আমার আর বোর্ডেরই আমার আপগ্রেডেশনের দরকারই নেই, আমার প্রমোশনেরই দরকার নেই। কারণ এই যে এইটা যে আপনি কল্পনা করেন তো আমার সাথে যে আচরণ করা হয়েছে,
তারপরে আমার সাথে যে মানে 4 ঘন্টা আমি ওখানে এরকম একটা সিচুয়েশনে বসে আছি, এরা ঘুরতেছে, ঘুরঘুর করতেছে, এদের সামনে বসে আছি, মানে এই যে এই আমি যখন বসে আছি তখন তো এই ছাত্রগুলো ঘুরঘুর করতেছে। আপনি এরকম একটা সিচুয়েশনে আমি মানে একেবারে আমি 3টা থেকে ধরেন 7টা পর্যন্ত ছিলাম, 7টা পর্যন্ত। এবং আমি আশা করেছিলাম যে আমাদের উপাচার্য স্যার একটু কথা বলবে বা ডাকা, আমি বারবার অফিসকে বলতেছিলাম যে আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই, আমার প্রমোশন লাগবে না, আমি একটু তার সাথে কথা বলতে চাই, কিন্তু সেটা কিন্তু সে আমার সাথে কথা না বলে আমার চলে গেছে অন্য দরজা দিয়ে। আমি কিন্তু তার জন্য বসেছিলাম এই পাশের দরজা যে তার। আচ্ছা, তারপরে আমি যখন এরকম অবস্থা তখন আমি শামীম স্যারকে যে মানে প্রভিসি আরেকজন তাকে ফোন দিলাম। তো তিনি তারপরে নামলেন 7টার পরে। তো তিনি অ্যাটলিস্ট মানে তিনি যেই কথাগুলো বললেন কিছুটা হলো আমার মনে হলো যে না, একটু কিছু মানবিক ভাবে তিনি বললেন যে ঠিক আছে আমরা দেখবো। যে আমি বললাম যে স্যার আমি কি আমার আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে? বলে না, করতে হবে না নতুন করে, ঠিক আছে আমরা দেখবো। স্যার আমি তখন বললাম আমি কি সোমবার থেকে কি আমি ক্যাম্পাসে আসবো? বলে হ্যাঁ আসবে সোমবার থেকে। তো তিনি আমাকে, আমি যখন যাচ্ছি আমি বললাম স্যার আমার নামে মানে সিএনজি ডাকিয়েছে এবং চলে যাই স্যার, আমি এখন যেহেতু এরাও নাই বা মোটামুটি একটা ইয়াতে আসছে, তখন সে বলে যে না তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে গাড়ি দিচ্ছি, সেখানে তুমি চলে যাও। তো আমি মনে করি যে এটুকু কিছু না হোক, অন্তত এই মানে এই যে তার এই কয়েক মিনিটের বিষয়ে আমার কিছুটা হলেও একটু ভালো লাগছে যে না, কিন্তু অন্য যে মানুষগুলো এই ঘটনাটার পরে এদের তো আরেকটু তারা ইয়া দেখাতে পারতো। এবং একটা আমি আপনাকে বলি যে এই ভিকটিম যে কেউ হইতে পারে, যে আজকে আমার নামে কথা নাই বার্তা নাই বললো যে সে ফ্যাসিবাদের দোষর, সে অমুক কি, সে যোগী আদিত্যনাথের সাথে যায়। আরে বাবা, যোগী আদিত্যনাথ, আমি ভারতে 5 বছর পড়াশোনা করছি এবং ওইটা একটা নাথ গোরক্ষপুর দীনদয়াল ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে সেখানে আমি গেছি। ইউনিভার্সিটির প্রোগ্রাম গুলো হয়েছে, যেগুলো একটা এগুলোর অনেক কিছু, এই সমস্ত প্রোগ্রামের অনেক কিছু আমার টাইম লাইনে শেয়ার দেওয়া আছে, আপনি দেখতে পারেন। এবং আমি শামীম স্যারকে এটা দেখাইলামও যে স্যার এই যে প্রোগ্রামে মানে এই যে যেগুলো ফর্মাল প্রোগ্রাম, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কি একটা বিশ্ববিদ্যালয়ের কোন একটা সিটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যাই, সেখানে যদি দেশের মন্ত্রী, সেই দেশের মন্ত্রী মুখ্যমন্ত্রীরা থাকে, তাহলে তাদের সাথে ছবি তুললে কি এমন সমস্যা আমার সাথে? তো তাহলে এই বিষয়গুলো কিন্তু স্যার শুনলেন। তা আপনি চিন্তা করেন এইভাবে ছবি যদি হয় বাংলাদেশে, এই যে ডক্টর উনি আসার পরে, ইউনূস আসার পরে যে সংখ্যালঘু প্রতিনিধিদের ডেকেছিলেন তার মধ্যে আমিও সুযোগ পেয়েছিলাম। তো আমার তো সেই সময় আমি চট্টগ্রাম মানে আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছবি তোলার একটা মানে সৌভাগ্য হয়েছিল, বা যেটা যাই হোক আমি ছবি তুলেছিলাম। তাহলে সেই হিসাবে তো তারা যদি ছবি কেন্দ্রিক যারা এই রাজনীতি করতেছে, তাহলে তো এই আমার ছবি তো শুধু মানে যোগী আদিত্যনাথের সাথে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আছে, সেই ছবিও তো প্রচার করা উচিত। এবং বিভিন্ন আজকে কালকে আমি দেখলাম যে আমরা জন্মের পর থেকে দেখি যে এই হিন্দুদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা গুলো ইনকিলাব ছড়াতো। সেই ইনকিলাব আবার ছোটবেলায়ও দেখছি ইনকিলাব প্রোপাগান্ডা ছড়াইতো, তখন মানুষ ওই নিউজ গুলো মানুষ সম্পর্কে পড়তাম, মানুষের সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এগুলো পড়তাম। আজকে আমি বয়স হয়েছে আমার, এখনো আমি দেখি যে সেই আমাদের সম্পর্কে ছড়িয়ে যাচ্ছে, মানে সে কন্টিনিউ কি মিথ্যা মিথ্যা ইনকিলাবের নিউজটা আমি দেখলাম যে হাস্যকর কিভাবে। তাহলে এইভাবে যদি দেশের হলুদ সাংবাদিকতা করে, এইভাবে যদি সংখ্যালঘু বিরোধী অমানবিক ভাবে তাদের কোনো দেখা যায় তাদের আমি আসলে মনে করি যে এদের বিবেক বলতে, যে যারা এই কাজগুলো এই কথাগুলো বলছে লিখতেছে, তাদের বিবেক বলতো নাই, এটা নৈতিকতা বলতো না। আরেকটা ব্যাপার কি আমি বলি আপা, যে আপনি আপনি ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, সৃষ্টিকর্তা তো একজন। আপনি যদি এই ধর্মের নামে এরকম অধর্ম করেন, এটা কিন্তু সেও সহ্য করতে পারে না। আমি মনে করি যে এই যে কাজগুলো হইতেছে না, এটা মানে যিনি সৃষ্টিকর্তা আছে তিনি কখনোই এটা মানে সহ্য করবেন না, কারণ এটা পুরোটাই একটা একটা মিথ্যাচার। তা আপনি যেটা হয়েছে, যেটা সত্য সেটা করেন, কিন্তু আপনি মিথ্যাচার করে এগুলো করবেন। এবং সেগুলোর সাথে আমার আমার খুবই খারাপ লাগছে যে আমার আমার যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রথম আলোর শেষ পাড়ায় দেখেন যে সে যে বক্তব্য দিচ্ছে, সে আমি নাকি নিজে মপ করছি, মানে ভাবুন যে নিচে আমি যে উপস্থিত হয়েছি সেখানে যাইয়া আমি প্রায় 15 মিনিটের উপরে, আমি বোধহয় 2:45 থেকে 3টা পর্যন্ত আমি ওরকম একটা মবের মধ্যে আমি বসে, ওরা তো আমাকে দেখেনি তখন পর্যন্ত, আমি সিএনজির মধ্যে ছিলাম দেখে ওরা দেখতে পাচ্ছে না, আমাকে গালাগালি করতেছে, প্রশাসনকে গালাগালি করতেছে, এভাবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি বারবার ফোন দিচ্ছি মানে প্রভিসি কে, তারা ফোন রিসিভ করতেছে না। তখন আমি উঠে গেছি, মানে তখন আমি ওখানে ছাড়া ভিসির অফিস ছাড়া আর কোথায় যাব? আর উনি বলতেছে যে ছাত্রদের সাথে মিটিং এ ঢুকে সে চাইছে মব সৃষ্টি করা, এই যে কথাগুলো বলে সে যে একটা মানে সে যে মানসিকতার পরিচয় দিচ্ছে। সে আমার যে একটা কলিগ,
তার মধ্যে কোনো একটা যে এরকম ঘটনা ঘটছে এরকম কোনো বিষয় নয়। আমি মনে করি তার আরো বেশি মানবিক আচরণ আমি আশা করি। সে একটা সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক, অর্থনীতি ডিপার্টমেন্টের শিক্ষক। সে যদি এরকম, তার কথাগুলো এই প্রথম আলোর শেষ পারাতে আমি পড়ে দেখলাম তার কথাগুলো লাইনে লাইনে উস্কানি আছে, তাহলে উনি যদি এভাবে উস্কানি দেয় একটা প্রশাসনিক পদে থেকে, তাহলে মানে কিছু ছাত্ররা তো সেগুলো লাই পাবেই, বলেন। তো আমি এগুলো কি করা? আপনি ইনকিলাবের কথা বলেছেন, আমি দেখছিলাম যে আমার দেশ পত্রিকা অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, রাইট? আচ্ছা, আমার দেশ তো দেখেন, আমার দেশ তো ধরাছোঁয়া, কারণ আমার দেশ তো এটা, আমার মনে হয় যে আমার দেশটা এটা হয়েছেই এই কাজের জন্য। যত রকমের মিথ্যাচার, এই যে ধরেন আজকে পুরো ঘটনাটার পেছনে আমার দেশ গংকে আপনি বলতে পারেন। প্রথম দেখেন কিভাবে নিউজ করাইলো, মিথ্যা নিউজ করাইলো, সেখান থেকে এই পুরো সম্পূর্ণ একটা একটা পুরো একটা তাদের এই যে মবের, আপনি এই নিউজটা থেকে বুঝতে পারেন যে এই যে পরিকল্পনাগুলো কিভাবে, কোথা থেকে পরিকল্পনাগুলো আসছে। সেটা ভিক্টিম হয়তো আজকে আমি হয়েছি, কালকে হয়তো অন্য কেউ হইতে পারে। অর্থাৎ আপনি যদি একটা কল বানান, যেই কলে আপনি আপনার মানে আপনি মানুষকে বিপদে ফেলবেন, 2 দিন পরে ওই কলে আপনিও কিন্তু পড়বেন, এটাই কিন্তু নিয়ম।